যে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্যই আমরা গত 16 বছর ধরে লড়াই করেছি। গত 16 বছর নয়, বলতে গেলে স্বাধীনতার পর থেকে 54 বছর থেকে আমাদেরকে লড়াই করে যেতে হচ্ছে একটা গণতান্ত্রিক বাংলাদেশের জন্য। যে আকাঙ্ক্ষা মুক্তিযুদ্ধে এদেশের জনগণ করেছিল, যে আকাঙ্ক্ষায় আবারও জীবন দিয়েছে জুলাই গণঅভ্যুত্থানে, কিন্তু আমরা বারবারই নানান শক্তির বাধায় হোঁচট খেয়ে যাচ্ছি। আমরা দেখেছিলাম মুক্তিযুদ্ধের পরে যে গণতন্ত্র প্রতিষ্ঠার কথা ছিল, সেই গণতন্ত্র স্বপ্নকে, সেই আকাঙ্ক্ষাকে কবর রচনা করে বাকশাল প্রতিষ্ঠা করেছিল তৎকালীন সরকার শেখ মুজিবুর রহমান। এবং পরবর্তীতে আমরা 16 বছরেও এই একই জিনিস দেখলাম। বিএনপি বহুদলীয় গণতন্ত্রের কথা বলে, কিন্তু আমরা এবারে দেখলাম যে 2026 সালের নির্বাচনের মধ্য দিয়ে তারা এসে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের যে স্বপ্ন, যে আকাঙ্ক্ষা, যে প্রতিশ্রুতি, এই সবকিছুর সাথেই তারা আবার প্রতারণা করছে। এবং আমরা এবার খুবই স্পেসিফিক কয়েকটা সংস্কার নিয়েই কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় আমরা ঐক্যমত হয়েছিলাম, আলোচনা করেছিলাম। আমরা বলেছিলাম যে একটা উচ্চকক্ষ লাগবে। উচ্চকক্ষ কেন লাগবে? বাংলাদেশের যে সংবিধান, সেই সংবিধানকে চেক দেওয়ার জন্য। কারণ যে কোনো সরকার 2/3 মেজরিটি নিয়ে আসে এবং সংবিধানকে কাটাছাড়া করে নিজের মতো করে তারা সংশোধন করে নেয় প্রতিবার। ফলে এখানে একটা উচ্চকক্ষের মূল দায়িত্বটাই হবে এখানে সংবিধানকে একটা চেক এন্ড ব্যালেন্সের জায়গায় রাখা, যাতে নিম্নকক্ষে 2/3 মেজরিটি থাকলেও উচ্চকক্ষে যাতে একটা ব্যালেন্স থাকে, একটা ভারসাম্য থাকে, এবং সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে যাতে গণভোটের ব্যবস্থাও থাকে। এবং সে উচ্চকক্ষকে আমরা বলেছি ভোটের অনুপাতে করতে হবে, কারণ আসন অনুপাতে করলে সে উচ্চকক্ষের আসলে কোনো গুরুত্ব নাই, সেটা কেবলই অলংকারিক হবে। আমরা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর যাতে দলীয় নিয়োগ না হয়, নির্বাহী বিভাগের অধীনে যাতে না থাকে, প্রধানমন্ত্রীর কর্তৃত্বে যাতে না থাকে, আমাদের নির্বাচন কমিশন যাতে নিরপেক্ষভাবে নিয়োগ হয়, আমাদের পিএসসি দুদক যাতে নিরপেক্ষভাবে নিয়োগ হয়, আমরা সেটার জন্য দাবি জানিয়েছিলাম, ঐক্যমত হয়েছিলাম। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেটার জন্য গত 16 বছর ধরে আন্দোলন হয়েছে এত, সেই তত্ত্বাবধায়ক সরকার যাতে প্রতিষ্ঠিত হয় নির্বাচনকালীন সময়, এবং সেটা যাতে নিরপেক্ষভাবে প্রতিষ্ঠিত হয়, সর্বদলের সম্মতিতে প্রতিষ্ঠিত হয়, এরকম একটা ব্যবস্থা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিচার বিভাগ পৃথকীকরণ। এই কয়েকটি মৌলিক সংস্কারের কথা আমরা বলেছি, যাতে বাংলাদেশের গণতান্ত্রিক এই কয়টা হলে যে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হবে এরকমটা না। গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদের আরো অনেক কিছু প্রয়োজন, কিন্তু আমরা ধাপে ধাপে আগানোর জন্য এই কয়েকটা সংস্কারে সবচেয়ে বেশি জোর দিয়েছিলাম অন্তর্বর্তী সরকার, যার ভিত্তিতে জুলাই সনদ, যার ভিত্তিতে জুলাই নির্বাচনের সময় গণভোট। এবং আমরা এগুলো বলেছিলাম যে এই সংস্কারগুলো করতে হবে সাংবিধানিক সংস্কার পরিষদের মাধ্যমে। সংশোধনের মাধ্যমে বিএনপি যত সংস্কারই আনুক না কেন, যত পরিবর্তন আনুক না কেন, সেটা টেকসই হবে না, সেটা পরিবর্তনশীল হয়ে যাবে। আজকে তারা ক্ষমতায় আছে, কিন্তু চিরকাল কোন দল ক্ষমতায় থাকে না। এবং আমি এটা পার্লামেন্টে বলেছি, জিয়াউর রহমান সেই ঐতিহাসিক ভুল করেছিল। বিএনপি তার মূলনীতিও যদি পরিবর্তন করতে চায়, সেটাও যদি সে সাংবিধানিক সংস্কার পরিষদ ছাড়া করে, সেই সংসদে কিন্তু যে কেউ এসে বাতিল করতে পারবে, আদালত যে কোনো সময় থেকে বাতিল করে দিতে পারবে। ফলে এখানে আসলে 72-এর সংবিধানের এই যে ধারাবাহিকতার নামে এখানে আওয়ামী লীগের যে আদর্শ, আওয়ামী লীগের যে রাজনীতি, সেই রাজনীতিকে পুনঃপ্রতিষ্ঠা করা বা বারবার ফিরে আসার একটা দরজা সবসময় খোলা রাখা হচ্ছে। এবং বিএনপি এবার বুঝে হোক না বুঝে হোক এই কাজটা করছে। ফলে এই কারণে আমরা বলেছি যে যে কোনো একটা টেকসই সংস্কার, একটা নতুন যাত্রা করার জন্য আমাদের সাংবিধানিক সংস্কার পরিষদ লাগবে। নোট অফ ডিসেন্টের কথা অনেকবার এসেছে, জুলাই সনদ বনাম আদেশকে পরিণত করা হয়েছে। নোট অফ ডিসেন্ট যে কোনো সিদ্ধান্তে আপনারা দেখবেন যে পার্লামেন্টে অনেকগুলো সিদ্ধান্ত হয়েছে, সেখানে অনেক বিরোধিতা আছে, অনেকের বক্তব্য আছে এই সিদ্ধান্তের সাথে আমি একমত না, বা এই সিদ্ধান্ত এরকম হতে পারে। তার সেই নোট অফ ডিসেন্ট গুলো লিখিত হয়, রেকর্ডেড হয়, কিন্তু সিদ্ধান্ত কিন্তু পাস হয়ে যায়। নোট অফ ডিসেন্ট ঠিক এরকম একটা জায়গায় নোট অফ ডিসেন্ট দেওয়াই হয়েছিল, যেটা একটা হিস্টোরিক্যাল ডকুমেন্ট হিসেবে রেকর্ড, যে তার মানে যেই দল আসবে সেই দল নিজেরাই সংস্কার করবে তাদের মতো করে। তাহলে তো এই ঐক্যমতের বা জুলাই সনদের কোনো আসলে বাস্তবতা থাকে না, প্রাসঙ্গিকতা থাকে না। সেই জায়গা থেকেই জুলাই আদেশ দেওয়া হয়, যে সেই জায়গা থেকে গণভোট দেওয়া হয়, এবং গণভোটের মাধ্যমে কিন্তু জুলাই আদেশ জনগণের সম্মতি পেয়েছে। কারণ এই গণভোটেই জনগণ জুলাই আদেশ মানে কি মানে না সে কথা স্পষ্টভাবে বলা হয়েছে। আরেকটি বিষয় যেটা আমরা এখন আলোচনা আসছে, সেটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র। সেই জুলাই ঘোষণাপত্র কিন্তু সংবিধান তফসিলে যুক্ত হওয়ার কথা, কমিটমেন্ট দেওয়া আছে। সেই বিষয়ে আমরা সরকারকে এখনো কথা বলতে শুনিনি। সর্বোপরি আমি কথা বাড়াবো না, একটা কথা বলে শেষ করবো
যে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের লড়াই যদি বারবার হোঁচট খায়, তাহলে মানুষকে বারবার আবার রাজপথে নামতে হবে, আবার আন্দোলন সংগ্রামে যেতে হবে, যেটা আমরা চাই না। আমরা চাই দেশের স্থিতিশীলতার স্বার্থেই এই গণতান্ত্রিক সংস্কারগুলো করে আমরা সামনের দিকে আগাতে চাই। আমার সাথে গতকাল একজনের দেখা হয়েছে, যিনি বলেছেন যে তিনি কখনোই ভোট দেন নাই বা ভোট দেওয়ার সুযোগ সে পান নাই। তিনি ঢাকায় থাকেন, কিন্তু তার ভোট হচ্ছে বা তার তিনি ভোটার হয়েছেন চট্টগ্রামে, কারণ এক সময় তিনি চট্টগ্রামে থাকতেন। তো কখনো ভোট দেওয়া হবে বা ভোট দেওয়ার আগ্রহ হয়নি দেখে সেই যে ভোটার তিনি কখনো ঢাকায় চেঞ্জ করেন। কিন্তু এবার তিনি ভোটের দিন রাতের বেলা চট্টগ্রামে নিজে ড্রাইভ করে গিয়ে ভোট দিয়েছেন শুধু গণভোটের জন্য, হ্যাঁ ভোট দেওয়ার জন্য তিনি এত দূর গিয়েছেন। তো উনি বলেছেন যদি আমি এত দূর যেতে পারি, যে মানুষ আমি জীবনে কোনোদিন ভোট দিই নাই, ভোট দেওয়ার আগ্রহ নেই, এবার আমি গণভোটে হ্যাঁ ভোট দিয়েছি, আমি যদি চট্টগ্রামে যেতে পারি আপনারা ডাকলে আমরা সংসদে যে উপস্থিত হতে পারি। তাহলে এত লাখ লাখ মানুষ যারা সংস্কারের পক্ষে গণভোটে হ্যাঁ পক্ষে ভোট দিয়েছে, তারা তাদের এই ভোটের প্রতিফলন না দেখে তারা বসে থাকবে চুপচাপ, তারা এটা মেনে নেবে, এটা ভাবার কোনো কারণ নাই। ফলে সঠিক সময় দিনের অপেক্ষায় আছে জনগণ। সেই দিনের আগে যদি সরকার বুঝতে পারে প্রথম অধিবেশনকে সরকার ব্যর্থ করেছে, যে অধিবেশনে আমাদের আলোচনা করার কথা ছিল কিভাবে আমরা এগুলো বাস্তবায়ন করবো, অধ্যাদেশ বাস্তবায়ন করবো, সেগুলোকে সবকিছুকে বাদ দিয়ে সরকার তার মতো করে সংসদকে পরিচালিত করেছে। এটা যদি অব্যাহত থাকে তাহলে রাজপথ জনগণের আন্দোলনে কিন্তু একমাত্র আমাদের রাস্তা হয়ে দাঁড়াবে। তার আগে যাতে সরকার নিজেদের ভুল বুঝতে পারে এবং গুরুত্বপূর্ণ এই যে সংস্কারগুলো সেই সংস্কারগুলো বাস্তবায়ন করে।